আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকদিন পরে একটু অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের সামনে নিয়মিত যেভাবে হাজির হয় সেভাবে হাজির হতে পারলাম না, এই জন্য দুঃখিত। গায়ের মধ্যে জ্বর ছিল। এখন বসছি দুইটি কথা বলার জন্য, একজন ব্যক্তিকে নিয়ে, সেটা বাংলাদেশ এবং ভারতে সবার পরিচিত। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সাবেক মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এই মমতা ব্যানার্জি সম্বন্ধে বলতে গেলে অনেক কথা চলে আসে। এই মমতা ব্যানার্জি, আমাদের এখানে যখন 2024 সালে 5ই আগস্ট পদ পরিবর্তন হয়েছিল, তখন এই মমতা ব্যানার্জি বিজেপি সুরে অনেকটা কথা বলেছিলেন। ওনাকে আসলে বোঝাটা অনেক কষ্টকর বলে আমার মনে হয়, কখন কি রূপ ধারণ করে। কিন্তু বাংলাদেশের জন্য উনি তেমন কোনো উপকার বই আসছে বলে আমার মনে হয় না এই পর্যন্ত। আপনাদের সবার খেয়াল আছে, মনমোহন সিং আসছিলেন মমতা ব্যানার্জির কারণে, তখন তিস্তা চুক্তিটা হয় নাই। একমাত্র কারণ ছিল মমতা ব্যানার্জি। মনমোহন সিং কিন্তু চেয়েছিলেন, যার কারণে উনি এসেছিলেন, এবং তিস্তা চুক্তিতে মমতা ব্যানার্জির কারণে হয় নাই। অথচ এই মমতা ব্যানার্জিকে বাংলাদেশের মানুষ ভালোবাসত, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য পেটিতে করে বক্সে করে ইলিশ মাছ প্রেরণ করতো, আম পাঠাতো। এই মহিলা তখন একটু যদি সুহিত হতো, তাহলে এই তিস্তা চুক্তিতে হয়ে যেত, বাংলাদেশ শুকা মৌসুমে এত পানি কষ্ট পেত না। এই মমতা ব্যানার্জির এখন ভোট প্রসঙ্গে আমরা আসি। ভোটে আপনারা দেখেন, গত কয়েকদিন আগে যে নির্বাচনটা হয়ে গেল পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জির অভিযোগ ছিল কত লক্ষ মুসলিম ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি মানলাম কত লক্ষ মুসলিম ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরা মুসলিমের সংখ্যালঘু ভারতে। তো আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে, আপনার সংখ্যালঘু ভোটকে বাদ দেওয়া হয়েছে, যেগুলো আপনি পেতেন, ঠিক আছে, কিন্তু আপনার সংখ্যালঘুর উপর নির্ভর কেন করবেন? আপনার নির্ভর করতে হবে সংখ্যাগুরু ভোটের উপর। সংখ্যাগুরু ভোট হচ্ছে এখানে হিন্দু। এখন একটা প্রসঙ্গ এখানে আসে যায়, আপনার হিন্দু ভোটাররা কেন আপনাকে ভোট দেয় নেই? কেন আপনাকে ভোট দেয় নেই? 15 বছরের শাসনের মধ্যে, আপনার এই শাসনের মধ্যে নাকি দুর্নীতি ছিল, স্বেচ্ছাচারী ছিল, পারিবারিক প্রেম ছিল, এবং একঘেয়েমি ছিল আপনার, এগুলো শোনা যায়। আপনাকে নির্ভর করতে হবে কোন একটা দেশের নির্বাচন, যে নির্ভর করতে হবে সংখ্যাগুরু ভোটের উপর। সংখ্যালঘু, আপনি যদি সংখ্যাগুরু মেজরিটির কাছে যদি আপনি প্রিয় থাকতেন, তাহলে হয়ে যেতেন। আপনি হন নাই। আপনার দেখেন রিসেন্টলি একই সময়ে ভারতে মোট পশ্চিমবাংলা সহ 5টি রাজ্যের নির্বাচন হয়েছে, এবং 4টি রাজ্যে বিজেপি হারিয়ে গেছে, শুধু পশ্চিমবাংলা ব্যতীত। পশ্চিমবাংলা ছাড়া বিজেপি অন্য সব রাজ্যে মোটামুটি কংগ্রেস এবং অন্যান্য দলের কাছে ক্ষমতা খুইয়েছে, তাদের ক্ষমতা যাওয়ার পথ নাই বিজেপির ওইদিকে সাউথের দিকে বিজেপির ক্ষমতার শক্তিটা আস্তে আস্তে কমে আসছে। কিন্তু আপনার কাছে আপনার এই রাজ্যে কেন এই অবস্থা হলো? আপনার সংখ্যাগুরু ভোটের উপর কেন নির্ভর করবেন না? কেন আপনাকে খতিয়ে দেখতে হবে? ঠিক আছে, সংখ্যালঘু ভোট আপনাকে ওইখান থেকে কেটে দেওয়া হয়েছে, আপনি ভোটগুলো পেতেন, জিতার সম্ভাবনা ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যাগুরু যেখানে মানুষ মেজরিটি হিন্দু ভারতে, সেখানে তাদের ভোট কেন আপনি পেলেন না? 99% কোনো কেন্দ্রে 99%, 98% ভোট পর্যন্ত হয়েছে, ভারতের ইতিহাসে একটা রেকর্ড করা ভোট। কেন আপনি এই ভোটগুলো পাবেন না? সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। আপনার মধ্যে অনেক সময় দ্বিমুখী নীতি দেখা যায়। আমরা শেখ হাসিনার পতনের পরে আপনার মধ্যে আমরা
হঠাৎ পল্টি নেওয়ার যে ইয়েটা দেখলাম আপনার বরাবর শেখ হাসিনার পক্ষে নিয়েছেন। আপনি একটা গণতান্ত্রিক বলে নিজেকে ধারণ করেন, শেখ হাসিনা তো গণতান্ত্রিক ছিল না। কংগ্রেসে একই অবস্থা, আপনাদেরও একই অবস্থা, বিজেপির একই অবস্থা। আপনারা আসলে বাংলাদেশের ভালো চান না। আপনার বাংলাদেশে এই শেখ হাসিনাকে উৎখাত করেছে, শেখ হাসিনাকে রাখি রেখেছে কারা? ভারত সরকার রেখেছে 15টা বছর। আপনারা আপনার ভারত সরকার তো সাহায্য সহযোগিতা দিয়ে রেখেছিল তিনবার অবৈধ ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা থাকার জন্য। যাক, সেই প্রসঙ্গে সে গণতান্ত্রিক নেত্রী ছিলেন না শেখ হাসিনা, কিন্তু আপনারা সাপোর্ট করেছেন। রাহুল গান্ধী সাপোর্ট করেছে, বিজেপি সাপোর্ট করেছে। হাসিনা পতনের সাথে সাথেই আপনারা ইমার্জেন্সি একটা মিটিং কল করেছে মোদি, এবং কংগ্রেস, তৃণমূল এবং অন্যান্য বিজেপি সব দল মিলে একতাবদ্ধ হয়েছে এবং হাসিনাকে সাপোর্ট করেছেন। আপনাদের গণতন্ত্র কোথায়? আপনাকে বৃহত্তম গণতন্ত্র বলে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। কোথায় আপনাদের গণতন্ত্র চর্চা? আপনার গণতান্ত্রিক না, আপনারা আসলে এগুলা লোক দেখানো স্বৈরতান্ত্রিক মনোভাব, সুবিধাবাদী মনোভাব। বাংলাদেশ থেকে যতদিন খেতে পারেন ততদিন আপনারা ঠিক থাকবেন, আর খেতে না পারলে আপনার অসুবিধা হয়ে যায়। আপনার গণতান্ত্রিক না, এটা একেবারে পরিষ্কার। আমি আরেকটা কথা বলতে চাই যে আপনার ভাতিজা অভিষেক চট্টোপাধ্যায়, তার উপর জুলুম নির্যাতনের অভিযোগ আছে, এবং সে নির্বাচনে যে কড়া ভাষা ব্যবহার করেছে সেটা 4 তারিখের পরে বাংলার মাটিতে আয়, তোদেরকে দেখে নেব, এগুলা গণতান্ত্রিক নেতার ভাষা না। এই সমস্ত ভাষাগুলা পরিহার করেছে ভারতের পশ্চিমবাংলার মানুষ, আপনাদেরকে এই জন্য ভোট দেয়নি। অভিষেক ব্যানার্জির উপর অভিযোগ আছে, সে অনেকটা কি বলে এটা, ডিকটেটর কায়দায় চলাফেরা করেন, হুমকি দেন, ধমকি দেন, দখল করে, এই ধরনের অভিযোগ আছে। সেটা আমরা দেখে নিয়ে শুনেছি আমরা। আপনাকে এই সমস্ত বিষয়ে চিন্তা করতে হবে, কেন আপনাকে ভোট দিচ্ছে না, দেয়নি ভারতের মানুষ। কেন 4টি রাজ্যে তো বিজেপি বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে তো বিজেপি হয় নাই। বিজেপি তো সেখানে হয় না, আপনার এখানে কেন বিজেপি হলো? এ প্রথমবারের মতো। শুধরাতে হবে, নিজের দোষ ত্রুটি শুধরাতে হবে। এবং শোনা যায় দুর্নীতিও আছে আপনাদের, এটা কতটুকু সত্য জানেন না, তদন্ত সাপেক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিজেপি লড়াই করে জেতেনি, জিতেছে কারচুপি করে, তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা। নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও মেয়াদ শেষ হলে এমনিতেই তার পদের গুরুত্ব বা কার্যকারিতা থাকে না, তাই নতুন সরকার গঠনে কোনো সমস্যা হবে না। যদিও পরাজয়ের পর রাজভবনে গিয়ে পদত্যাগই মুখ্যমন্ত্রীর রীতি। মমতা ব্যানার্জি নিজেকে গণতান্ত্রিক বলে, কিন্তু নির্বাচনে হেরে উনি বলেছেন ওনাকে 1 লাখ ভোটে 1 লাখ ভোটে কারচুপি করে ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে, ভোটের রেজাল্ট ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা বিজেপির পক্ষে, এটা আমি অসমর্থন করি না, বিজেপির পক্ষে সবকিছু সম্ভব। 1 লাখ ভোট যদি আপনাকে এদের ভারতের যে সংখ্যাগুরু আপনাকে ভোট দিল না কেন? বিজেপি কি সব দেখে এসে বিজেপি বাকি সংখ্যাগুরু রেখেছে? সংখ্যাগুরুর ইয়েতে কাটে নেই, সংখ্যালঘুর ইয়েগুলো কেটেছে বিজেপি। আরেকটা জিনিস দেখা গেছে, মমতা ব্যানার্জি হারার পরে মমতা ব্যানার্জিকে অলমোস্ট রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং অলমোস্ট বেশিরভাগ বিরোধী দলের বিভিন্ন বিরোধী পার্টির নেতারা টেলিফোন করেছে এবং সংহতি প্রকাশ করেছে মমতা ব্যানার্জির সাথে। তো মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে মমতা ব্যানার্জি বলছে, আমি তো নির্বাচনে হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক চালও হতে পারে, কারণ ভবিষ্যতে এটা যদি আন্দোলন দানা বাঁধে এবং একটা মামলাতে দিকে যাবে বলছে, মামলাতে যদি কোনো কারণে যদি এরকম একটা উদাহরণ পাওয়া যায়, তখন এটাকে উৎস করে মমতা ব্যানার্জি সারা বিপক্ষে, বিজেপির যত বিপক্ষ দল আছে সবাইকে নিয়ে এক মঞ্চে অবস্থান করার চিন্তা ভাবনা করবে। এবং মমতা ব্যানার্জির টার্গেট নাকি মোদির চেয়ার,
অর্থাৎ দিল্লির সিংহাসন, দিল্লির প্রধানমন্ত্রীর সিংহাসন। এখন একটা কথা হচ্ছে যে ভোট আপনাকে দিলেন, আপনি পাবেন, ভোটটা আপনি পান নাই। আর আপনি মমতা ব্যানার্জি যে একটা চাল চেলেছে, সেটা রাজনীতিবিদরা সেই চাল চালতে পারে যে বিরোধী দল এক কাট্টা হয়ে যাবে, এবং বিরোধী দল এক কাট্টা হওয়ার পিছনে কিছু যৌক্তিক কারণ আছে। বিজেপিকে একটা এমন একটি দল, সন্ত্রাসী দল, যে দলকে কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী। আমরা নির্বাচন পরে দেখছি মুসলমানদের মসজিদ আক্রান্ত হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের প্রতিষ্ঠান ঘর বাড়ি আক্রান্ত হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে। কিন্তু এই তথাকথিত আমাদের বাংলাদেশের সুশীল সমাজ কিন্তু নিশ্চুপ, তাদের মুখে দিয়ে এখন কোনো ফেনা বের হয় না। শুধু ফেনা বের হয় বাংলাদেশের পক্ষে কোনো কথা বললে তাদের মুখে ফেনা বের হয়ে যায়। এমন সুশীল আমরা এই বাংলাদেশের মধ্যে লালন পালন করি। সালাউদ্দিন কাদের একটা কথা বলেছিলেন, সালাউদ্দিন কাদের কিছু কিছু কথা কিন্তু আসলে একটু যৌক্তিক আছে। উনি বলছেন সু মানে ভালো, শীল মানে নাপিত। এই সুশীলকে বলছে ভালো নাপিত। আমি সেটা বলবো না, সেটা সালাউদ্দিন কাদের উদ্ধৃতি দিয়েছে, আমি নিজের কথা বলবো না, এটা আমি নিজে বলেছি বলে বলবো না, এগুলা বিতর্ক সাপেক্ষ কথাবার্তা। তো মমতা ব্যানার্জি চেষ্টা করবে পুরা ভারতের বিরোধী দলকে, কংগ্রেস এবং অন্যান্য যে দলগুলো আছে, রাহুল গান্ধী সবাইকে নিয়ে এক কাট্টা হয়ে যাওয়ার জন্য। সেটা হলে বিজেপির উপর একটা মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি হবে, এবং যেভাবে 5টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যে বিজেপি হেরে গেছে, বিজেপির পতনের ঘন্টা তাইলে বাঁচতে শুরু করেছে বলে মনে হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি জিতলো। সেটার ভুল নীতির কারণ মমতা ব্যানার্জি, ভুল নীতির কারণ কি কারণ মমতা ব্যানার্জি হেরেছে, সেটা মমতা ব্যানার্জিকে বিশ্লেষণ করতে হবে এবং ভালোভাবে দেখতে হবে কেন হারার কারণ কি। এই রুট কজ গুলা, এই লুপ হোল গুলা ফাইন্ড আউট করতে হবে, আদারওয়াইজ নো চান্স ফর মমতা ব্যানার্জি ইন ফিউচার অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতা ইতিমধ্যেই তাকে ফোন করে তার পাশে থাকার এবং এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সবাই মমতাকে ফোন করেছেন। অখিলেশ যাদব তো আজই কলকাতায় ছুটে আসতে চেয়েছিলেন, কিন্তু মমতা তাকে আগামীকাল আসার জন্য বলেছেন। মমতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন একে একে ইন্ডিয়া জোটের সব নেতাই কলকাতায় আসবেন, আমরা জোটকে আরো শক্তিশালী করব। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ভারতের বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে দিল্লির বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধের ডাক দিচ্ছেন। মমতা কেন ইস্তফা দিলেন না, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে একাধিক সুচিন্তিত, প্রায় থ্রিলারধর্মী কৌশল। প্রথমত, আইনের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরাসরি প্রায় 100টি আসন চুরি হওয়ার অভিযোগ তুলেছেন, তাই তিনি খুব শিগগিরই পুরো নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন, হয় ভারতের সুপ্রিম কোর্ট নয়তো হাইকোর্ট। যদি সেখানে ইভিএম কারচুপি বা ভোটে অনিয়মের সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণও উপস্থাপন করা যায়, তাহলে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে, প্রশ্নের মুখে পড়তে পারে গোটা নির্বাচন প্রক্রিয়ায়। দ্বিতীয়ত, সাংবিধানিক ছাপ তৈরি করা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে নতুন সরকার গঠনের পথে তৈরি হয় জটিলতা। সেক্ষেত্রে রাজ্যপালকে হয় তাকে বরখাস্ত করতে হবে, নয়তো রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন। আর ঠিক এই টানাপোড়েনের পরিস্থিতি যেন কৌশলগতভাবে তৈরি করতে চাইছেন মমতা, কারণ যদি তাকে জোর করে সরানো হয়, তাহলে সেটিকে তিনি অন্যায় হিসেবে তুলে ধরে ভিকটিম কার্ড ব্যবহার করে রাজপথে বড় আন্দোলনের ডাক দিতে পারেন। মমতার এই হার না মানা অবস্থান এবং ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় ত্রাণের শ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গের 30% মুসলিম জনগোষ্ঠী। বিজেপির 207 আসনের বিশাল জয়ের পর যখন এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাজ্যের লাখো লাখো বাংলাভাষী মুসলিম দেশ ছাড়ার প্রহর গুনছে, তখন মমতার এই একরোখা অবস্থান তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন, যদি ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে সুপ্রিম কোর্টে এই নির্বাচনকে বাতিল প্রমাণ করতে পারেন এবং রাজ্যে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, তবে হয়তো এ যাত্রায় বাংলার মুসলিমরা তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব হারানো থেকে রক্ষা পেয়ে যাবেন, শুভেন্দু অধিকারের হিন্দুত্ববাদের হাত থেকে রক্ষা পাবেন। পশ্চিমবঙ্গ এখন আক্ষরিক অর্থে এক বারদরি স্তূপের উপর বসে আছে। একদিকে 207টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে মরিয়া
কট্টরপন্থী শুভেন্দু অধিকারী এবং দিল্লির বিজেপি নেতৃত্ব। অন্যদিকে হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী, যারা এখন রাজপথে জীবন দিতে প্রস্তুত। মমতা যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? রাজ্যপাল কি কঠোর পদক্ষেপ নেবেন? কেন্দ্র কি ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটবে? এই প্রশ্নগুলোই এখন ঘনীভূত হচ্ছে রাজনীতির আকাশে। ইতিহাস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো লড়াই ছাড়া মাটি ছাড়েননি, আর এবার যখন প্রশ্ন তার রাজনৈতিক অস্তিত্ব, তখন এই সংঘাত যে বড় রূপ নেবে তা অনুমান করা কঠিন নয়। ফলাফল অনুযায়ী ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে জয় পেয়ে বিজেপি যখন নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছে, তখন মাত্র ৮০ আসনের সীমাবদ্ধ তৃণমূলের সামনে তৈরি হয়েছে চরম সংকট। নিয়ম অনুযায়ী রাজ্য ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও মমতা নিলেন সম্পূর্ণ ভিন্ন পথ। তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্নই ওঠে না। এই এক হুঙ্কারে বদলে গেল পুরো সমীকরণ। কালীঘাট থেকে উঠল এমন এক রাজনৈতিক সংকেত যা শুধু বাংলার নয়, পুরো ভারতের রাজনীতিতেই সৃষ্টি করেছে তীব্র উত্তেজনা। তো বন্ধুরা, মমতা কি পারবে তার ক্ষমতা টিকিয়ে রাখতে? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।